স্বাগত জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। আমি ফিনান্সিয়াল প্ল্যানিং সংক্রান্ত যে সমস্ত ভিডিওগুলো একের পর এক আপলোড করা শুরু করেছি, তার আজকে পার্ট 3 নিয়ে এসেছি। পার্ট 1 পার্ট 2 এর ভিডিও অলরেডি আমি আপনাদের জন্য ইউটিউবে আপলোড করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখেন, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে পার্ট 1 পার্ট 2 এর ভিডিওগুলো দেখতে পারেন। তার কারণ হচ্ছে ওই ভিডিওগুলো দেখলে পরে ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের যে টোটাল ধারণাটা সেটা খুব সুন্দরভাবে আপনাদের তৈরি হবে এবং আপনারা খুব অল্প রোজগার দিয়ে হলেও আপনাদের নিজেদের এবং নিজেদের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবেন। যে কোনো ধরনের ক্রাইসিসের সাথে মোকাবিলা করার ক্ষমতা তৈরি করতে পারবেন, অন্তত অর্থনৈতিক দিক থেকে। সেই জিনিসটি আমি এই ভিডিওর আমার মূল উদ্দেশ্য, এই ভিডিও বানানোর। তো আসুন আজকে পাখির যে ভিডিওর বিষয়, সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক। আজকের ভিডিওর বিষয় হলো ইমার্জেন্সি ফান্ড। তো কি ইমার্জেন্সি ফান্ড, কেন ইমার্জেন্সি ফান্ড এবং কিভাবে এই ফান্ড বিল্ড আপ করা হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে এবং শেষে ইমার্জেন্সি ফান্ড সম্পর্কিত বা ফিনান্সিয়াল প্ল্যানিং সংক্রান্ত কিছু টিপসও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ অবধি দেখবেন, এটাই আশা রাখবো। প্রথমেই বলি, ইমার্জেন্সি ফান্ড কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নয়। কারণ ইনভেস্টমেন্ট হলো সেটাই যেটা নিরবিচ্ছিন্নভাবে নির্দিষ্ট কোনো গোল বা লক্ষ্যকে সামনে রেখে একটা নির্দিষ্ট সময়সীমা ধরে সিস্টেম্যাটিক ওয়েতে আমরা টাকা জমিয়ে থাকি, যেটা সহজেই আমরা নষ্ট করি না, যেটা আমরা শুধুমাত্র সেই গোলের ক্ষেত্রেই খরচ করব, সেটাই হলো ইনভেস্টমেন্ট। আমরা এই ব্যাপারগুলো, এই ডিমার্কেশনগুলো বুঝতে পারি না। তার ফলে হয় কি, আমরা আগেও বলেছি আমি এটা, যে আমরা অনেক টাকা ইনকাম হয়তো করে ফেলি, কিন্তু আলটিমেটলি জমানোর জায়গাটায় সেরকমভাবে কিছু করে উঠতে পারি না, বা খুব যে ভাইটাল কাজগুলো, সে কাজগুলো বা স্বপ্নগুলো অধরাই থেকে যায়। তো আশা করি সেই সমস্যাটা যাতে না হয় আপনাদের, তো সেটার জন্যই আমার এই প্রয়াস। তো যদি আপনাদের সমস্যা কিছুটা সমাধান আমি করতে পারি, তো আমার নিজেরও ভালো লাগবে। তো ইমার্জেন্সি ফান্ড আমি এখন প্রশ্ন হলো রাখবো কিভাবে। ইমার্জেন্সি ফান্ড আমি অনেকগুলো পদ্ধতিতেই রাখতে পারি। একটা হচ্ছে আমি প্লেন সেভিংস অ্যাকাউন্টে রেখে দিতে পারি, আমি ফিক্সড ডিপোজিট করে রাখতে পারি ব্যাংকে, আমি বাড়িতেও টাকাগুলো রেখে দিতে পারি। তো আমরা তো অবশ্যই ওয়াইজলি ভাববো একটুখানি নিশ্চয়ই। তো সেখানে আমার যেটা মনে হয়, যদি আমার 20,000 টাকা ইনকাম হয় মান্থলি, তাহলে অন্তত পক্ষে 3 মাসের ইনকাম মানে 60,000, আবার 6 মাসের খরচ যদি সেটাও দেখা যাবে 50,000 বা 60,000। তো সেই টাকাটা আমি আস্তে আস্তে বিল্ড আপ করার চেষ্টা করব। এবং সেটা একদিনে হবে এটা কখনোই আমি বলছি না। আস্তে আস্তে করে 2,000, 5,000, 7,000 করে সরিয়ে রেখে আমি ওই 50-60,000 টাকা মিনিমাম অন্তত পক্ষে আমি আমার ইনকাম অনুযায়ী সেটা আমি সরিয়ে রেখে ইমার্জেন্সি ফান্ডটাকে বিল্ড আপ করব। এটাকে যদি 50,000 বা 60,000 যদি আমি ইমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখি, তার কিছুটা টাকা আমি সেভিংস অ্যাকাউন্টে, কিছুটা ফিক্সড ডিপোজিটে, কিছুটা বাড়িতে রেখে দেব। যদি সেভিংস অ্যাকাউন্টে রাখতে না চান, তাহলে পরে ধরুন আপনি 60,000 টাকা ইমার্জেন্সি ফান্ড বিল্ড আপ করলেন, আপনি 60,000-এর মধ্যে 40,000 টাকা দুটো পার্টে 20 40,000 দুটো পার্টে আপনি ফিক্সড ডিপোজিট করে নিন। আপনি যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকের, আপনি যদি নেট ব্যাংকিং নিয়ে থাকেন খুব ভালো হয়। কেন আমি সেটা একটু পরেই বলছি। তো নেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি ফিক্সড ডিপোজিট করে নিতে পারেন দুটো বা তিনটে পার্টে, 10-20 অথবা 20-20 এই পার্টে করতে পারেন। 40,000 টাকা আপনি ফিক্সড ডিপোজিট করে রাখলেন ইমার্জেন্সি ফান্ড হিসাবে, আর 20,000 টাকা যদি আপনি 60,000 টোটাল তৈরি করতে চান, বাকি 20,000 টাকা মধ্যে আপনি 10,000 টাকা সেভিংস অ্যাকাউন্টে সরিয়ে রাখলেন, 10,000 টাকা ক্যাশ আপনার বাড়িতে রেখে দিলেন। এবার আমি বলি যে আপনি ফিক্সড ডিপোজিট যেটা করবেন, সেটা কেন নেট ব্যাংকিংয়ের মাধ্যমে করতে বলছি, তার কারণ হচ্ছে নেট ব্যাংকিংয়ের একটা সুবিধা হলো, আপনি যখন নেট ব্যাংকিংয়ের মাধ্যমে ফিক্সড ডিপোজিট করবেন, তখন সেটাকে সকাল 8টা থেকে রাত্রি 8টার মধ্যে আমি উইথড্র করে সাথে সাথে কিন্তু টাকাটা আপনার সেভিংস অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন এবং সেখান থেকে কাউকে পেমেন্ট করতে পারবেন, অথবা
এটিএম কার্ডের, ডেবিট কার্ডের মাধ্যমে টাকাটা ক্যাশ হিসাবে উইথড্র করতে পারবেন। তাহলে ইমার্জেন্সি ফান্ড যে 60,000 টাকা আপনি তৈরি করছেন, সেটা কিন্তু যে কোনো সময়ের মধ্যেই আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন, যদি প্রোভাইডেড আপনার সেই ধরনেরই কোনো ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয় তখনই। এই টাকাটা এই কারণে আমাদের বিল্ড আপ করার দরকার, আমি শুরুতেই যেটা বললাম সেটা হলো যে আমি এর পরের ধাপেই শুরু করব ইনভেস্টমেন্ট। তো সেই ইনভেস্টমেন্টের জায়গাটা যাতে ঠিকঠাক থাকে, সেটা যাতে কোনো কারণে ব্রেক না হয়ে যায়, সেটা কোনো কারণে যাতে স্টপ না হয়ে যায়। ধরুন আপনি ইনভেস্টমেন্ট শুরু করলেন যে আপনার 18 বছর পরে আপনি আপনার সন্তানের হায়ার স্টাডিজের জন্য আপনার বেশ মোটা রকম একটা টাকার প্রয়োজন, সে অনুযায়ী আপনি ইনভেস্টমেন্ট শুরু করলেন। এবার হঠাৎ করে ধরুন আপনার কিছু একটা সমস্যা তৈরি হলো, সেখানে আপনার 50,000 টাকা লাগবে। আপনি ইনভেস্টমেন্ট হয়তো 1 বছর শুরু করেছেন, সেখানে আপনার 60,000 কি 70,000 টাকা ডিপোজিট হয়েছে। আপনি তখন সমস্যাটার গুরুত্ব বিচার করে ওই টাকাটিকে ভেঙে ফেলবেন, এবং আলটিমেট এরকম যদি আপনার আরও বেশ কয়েকবার আসতে থাকে, তখন হবে কি আপনার ভবিষ্যতের আপনার মেয়ের জন্য বা ছেলের জন্য যে ভাবনাটা আপনি ভেবে রেখেছিলেন সেটা পূরণ হবে না। তো সেই জায়গাটা যাতে না আসে তার জন্যই এই ইমার্জেন্সি ফান্ড আপনাকে তৈরি করে রেখে দিতে হবে, এবং অ্যাডিকুয়েট পরিমাণে আমি থাম্ব রুল বললাম 6 মাসের খরচ বা 3 মাসের ইনকাম, আপনি চাইলে সেটা বাড়াতেও পারেন, বা এমন না যে আপনার 5,000 10,000 রয়েছে বলে আপনি নিজে বিমর্ষ হয়ে পড়বেন, সেটাও নয়। কিন্তু আমি একটা কথাই বারবার বলি, আমাদের টেন্ডেন্সিগুলো ভীষণই ফিনান্সিয়াল দিক থেকে আমাদের বাঙালিদের ভীষণই মানে বাজে আমি বলতে পারি, যে আমরা হয় কোনো ধরনের কোনো ইন্স্যুরেন্সের দিকে যাই না, অথবা ইনকাম করা শুরু করি, আমরা ইনভেস্টমেন্ট করতে শুরু করে দিই, এলআইসি করে দিলাম, বা লং টার্মের কিছু ডিপোজিট করে দিলাম, পিপিএফ করে দিলাম। আরে ওগুলো ডিপোজিট, এটা মাথায় রাখবেন, ডিপোজিট মানে ইনভেস্টমেন্টের ডিপোজিট লং টার্মের, এগুলো কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। লিকুইডিটির জায়গাটাও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সমস্যা থাকে এই ক্ষেত্রে। তো সেই জায়গাটায় আসার আগে ইনকাম শুরু করার সাথে সাথে অন্ততপক্ষে 6 মাস 1 বছর চেষ্টা করুন না যে আগে ইনশিওরড হন, মানে লাইফ ইন্স্যুরেন্স করুন, আপনি হেলথ ইন্স্যুরেন্স করুন, তারপরে আপনি ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন। দেখুন তারপরে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন, অন্যান্য বাকি যারা প্ল্যানিং করে না করে ইনভেস্টমেন্ট শুরু করে দিয়েছিলেন ফট করে প্রথম থেকেই, ইনকাম করার প্রথম মাস থেকেই, তাদের থেকে আপনি অনেক স্টেবল থাকবেন ফিনান্সিয়ালি। আপনার ভবিষ্যতে যা যা ইচ্ছা থাকবে সেগুলো আপনি পূরণ করতে পারবেন। তার কারণ হচ্ছে আপনার যদি কোনো ইমার্জেন্সিও আসে, কোনো ধরনের কোনো সমস্যাও তৈরি হয় ফ্যামিলিতে, বা কোনো ধরনের কোনো মিশাপ ঘটে যায়, সেটাকেও তো সামাল দেওয়ার জন্য আপনি সৈন্য সামন্ত সব তৈরি করে রেখে দিয়েছেন। তো তাহলে আপনার চিন্তা কোথায়? তাহলে আপনার সমস্যাটাই বা কেন হবে? তো সেই জন্যে বারবার আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের জীবনে যেমন একটা প্ল্যানিং থাকা প্রয়োজন। আমরা সকাল থেকে শুরু করি যেমন প্ল্যানিং, এবং সেই প্ল্যানিং ধরে ধরে আমরা যেমন পথ চলি, ঠিক তেমনইভাবে আমাদের অর্থ রোজগারের সময় থেকেই একটা সুন্দর সিস্টেম্যাটিক প্ল্যানিং যদি আমরা চালিয়ে যাই, তাহলে আমাদের খুব সুন্দর হবে আমাদের ভবিষ্যৎ অর্থনৈতিক দিক থেকে। কারণ একটা কথা বলি, অনেকেই বলেন অর্থই অনর্থ, কিন্তু বাস্তববাদী জীবনটা এটা নিশ্চয়ই ঠিক কিছু ক্ষেত্রে, কিন্তু অর্থই অনর্থ তখনই হবে যখন দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে আপনি যখন প্ল্যানিং ঠিকমতো করতে পারবেন না, সেকেন্ড হচ্ছে আপনি শুধু টাকার জন্যই যখন বাঁচবেন। আমরা মাথায় রাখবেন, আমরা কিন্তু টাকা রোজগারের জন্য বাঁচছি না, আমাদের একটু স্বাচ্ছন্দ্যের সঙ্গে, একটু ভালোভাবে, একটু সুযোগ সুবিধাগুলোকে বা একটু কমফোর্টকে সাথে নিয়ে জীবনটাকে আনন্দের সাথে উপভোগ করার জন্য আমাদের টাকার প্রয়োজন। আমরা কিন্তু টাকার পেছনের ছুটে বেড়ানোর জন্য বেঁচে থাকছি না। এই মানসিকতাটা যদি আমরা তৈরি করে রাখি, তাহলে অর্থ অনর্থ হবে না। অর্থ ভীষণই একটা প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়াবে, এবং সেটা আমাদের মানে বিল্ড আপ করাটাও ভীষণ প্রয়োজন, সেটাও আপনারা বুঝতে পারবেন, এবং আমরা সেটা বুঝিও। তবে অবশ্যই একটা কথা বলি, প্ল্যানিং থাকা প্রয়োজন, সংযম থাকা প্রয়োজন, এবং তার সাথে সাথে আমাদের নিজেদের ফোকাসড হয়ে এই ফিনান্সিয়াল যে গোলগুলো সেগুলো পূরণ করার দিকে এগিয়ে যেতে হবে। তার জন্য আমার ভিডিওগুলো অবশ্যই দেখুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং নেক্সট ভিডিও আবার খুব শীঘ্রই আসতে চলেছে। সমস্ত ভিডিওগুলো যদি দেখেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা ফিনান্সিয়ালি ঠিকমতোভাবে নিজেকে স্টেবল করতে পারছিলেন না, তারা
অনেকটাই নিজেদেরকে একটা স্টেবিলিটির জায়গায় নিয়ে আসতে পারবেন এবং ফিনান্সিয়াল সিকিউরিটি যেটা আমরা বলি সেটা অবশ্যই আপনাদের হবে। হয়তো অনেকের কাছে মানে এগুলো জানা থাকতে পারে, তবু আর একবার শুনলে হয়তো আপনারা এই পথে আবার সুন্দরভাবে এগোতে পারবেন। তো এমার্জেন্সি ফান্ড নিয়ে অনেক কিছু বললাম। যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এখানেই।